বাংলা লাইনকে কি করে আমরা ইংলিশে ট্রান্সলেট করব। বন্ধুরা, ট্রান্সলেশন করা কিন্তু একটা টেকনিক, এবং এই টেকনিকটি যারা ভালো করে জানে তারা কিন্তু ইংলিশে একেবারে কেল্লা ফতে করে দেয়। বন্ধুরা, ট্রান্সলেশন করার সঠিক টেকনিক না জানলে তুমি ঠিকভাবে রাইটিং করতে পারবে না, এবং ইংলিশে তুমি কথাও বলতে পারবে না। কারণ তুমি যেটা বাংলায় ভাবছো সেটা তুমি যদি ইংলিশে ব্যক্তই করতে না পারো, তা তোমার দ্বারা কিন্তু ইংলিশ লেখা বা ইংলিশ বলা কোনোটাই হবে না। তাই ট্রান্সলেশন করার একটা সহজ টেকনিক তোমাদেরকে বলবো। ট্রান্সলেশন করার জন্য ইংলিশের কোন কোন গ্রামারের চ্যাপ্টারসগুলো আমাদেরকে স্টেপ বাই স্টেপ ফলো করতে, সেটা আমরা শিখবো, এবং প্র্যাকটিক্যালি আমরা কতগুলো পথ চলতি ট্রান্সলেশন মানে সারাদিনে নর্মালি আমরা করে থাকি সেগুলো আমরা শিখবো। বন্ধুরা, ট্রান্সলেশন করার জন্য আমাদের সবার আগে জানতে হবে যে ইংলিশের মুখ্যম যে প্রথম চ্যাপ্টারটি সেটি হচ্ছে হলো টেন্স। এর কারণ হচ্ছিল, বিষয়টা বুঝে নাও। দেখো, আমরা সারাদিন যা বাংলা বলি, মানে জন্মের পর থেকে তুমি যত বাংলা বলেছো এখনো পর্যন্ত, এবং তোমার পৃথিবীর শেষ দিন পর্যন্ত যত বাংলায় তুমি কথা বলবে, সমস্ত বাংলা লাইনগুলি তুমি যদি ইংলিশে ট্রান্সলেট করতে যাও, তোমাকে টোটাল টেন্সের 12টি মাত্র গোল্ডেন রুলস রয়েছে। এই 12টি গোল্ডেন রুলসের মধ্যে থেকে কিন্তু এই মানে লাইনগুলো আসে। মানে যেটাই তুমি ভাবছো, যেটাই তুমি লিখছো, যেটাই তুমি শুনছো, যে কোনো বাংলা কোনো না কোনো এই 12টার মধ্যে কোনো না কোনো টেন্সের রুলের মধ্যে রয়েছে। এবার মজার বিষয়টা হচ্ছে হলো, বা সমস্যা বলতে পারো, টেন্স ইজ ভেরি ইজি, কিন্তু টেন্সটা বোঝানোটা, মানে যারা অ্যাকচুয়ালি টেন্স বোঝায় বা টেন্সের বিভিন্ন ভিডিওগুলো রয়েছে, সেটাকে এমন কমপ্লিকেটেড বা জটিল করে ছাত্রছাত্রীদের বোঝানো হয়, মানে যেটা সহজ করেই হয়তো বোঝানো যায় আমার মত অনুযায়ী, তো সেটা কিন্তু অনেক তাদের কাছে জটিল বা কুটিল হয়ে যায়। আর কোনো জিনিস তুমি যদি অনেক জটিল করে ফেলছো, কমপ্লেক্স করে ফেলছো, তো সেটাকে ইউজ করে কিন্তু ইংলিশ ট্রান্সলেশন করা যায় না। স্টেপ বাই স্টেপ আসছি। ফর দ্য এক্সাম্পল ধরে নাও, আজকে আমি একটা উদাহরণ দিয়ে বলি। যদি বলি যে আমি এখন পড়াচ্ছি, তাহলে কি এটা বলতে হবে আমি এখন পড়াচ্ছি, এটা কোন টেন্স থেকে আসছে? কোন টেন্স থেকে আসছে? এটা আসছে হচ্ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের রুল কি? সাবজেক্ট, তারপরে বসবে অ্যাম ইজ আর ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো কি হবে? আই অ্যাম টিচিং, আমি পড়াচ্ছি, আই অ্যাম টিচিং। কি পড়াচ্ছি? ইংলিশ। ওকে, সবার আগে লাইনটি করার আগে আমি কী করি, টেন্সের কোন রুলটি দিকে আসছে সেটি কিন্তু আমি মাথায় নিলাম। সেটা মাথায় নিয়ে এসে কিন্তু আমি এটাকে মানে একে একে দুই করলাম ব্যাপারটা। হোপ তুমি বুঝতে পারছো কী বলতে চাইছি। এবার আমি আরও একটা এক্সাম্পল দিই কীভাবে টেন্সের থেকে করালাম। যদি বলা হয় সে একটি চিঠি লিখেছে, প্রচুর আমরা এভাবে কথা বলি, তুমি ভাত খেয়েছো এভাবে কথা বলি। সে একটি চিঠি লিখেছে, আমাকে বুঝতে পারে কোন টেন্স থেকে এসছে। এটা কোন টেন্স? সে একটি চিঠি লিখেছে। ইয়াছি, ইয়াছো, ইয়াছে, ইয়াছেন থাকলে অলওয়েজ সেটি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হয়। তাহলে কী হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ এবং হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম এবং অবজেক্ট। তা কী হবে? শি বা হি হ্যাজ রিটেন আ লেটার। সে একটি চিঠি লিখেছে। শি অর হি হ্যাজ রিটেন আ লেটার, রাইট? এভাবে কিন্তু আমরা দেখো অনায়াসে ট্রান্সলেশন করতে পারি যদি টেন্সের 12টাগুলো আমাদের জানা থাকে। যদি বলা হয় আমাকে যে আমাকে বলা হয় তারা খেলতে থাকবে, তারা খেলতে থাকবে মানে কোন টেন্স? তারা খেলতে থাকবে মানে ভবিষ্যতে খেলতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলো। তাহলে কীভাবে হবে? নাম্বার 3, দে উইল বি রানিং। ফিউচার কন্টিনিউয়াস রুল কি? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে শ্যাল বা উইল বি বসবে, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাকে তিনটে উদাহরণ দেওয়ার মেন কারণ তোমাকে ইম্পর্টেন্সটা বোঝানো। যারা মনে করছো টেন্সের 12টি রুল মুখস্থ না করে তুমি শুনে শুনে, মানে অনেক দেখবে স্পোকেন ইংলিশ স্যাররা বলে ও ইংলিশ শিখতে গেলে কিচ্ছু লাগা থাকে না, তুই শুনে শুনে বলতে পারবি। তোমরা যদি ভেবে থাকো যে এরকম হাবিজাবি কথাগুলোকে বিশ্বাস করে যে শুনে শুনে তুমি ইংলিশ বলে ফেলবে, তাহলে একদম মানে স্বপ্নের জগতে তুমি রয়েছো, বা তোমার মতন বোকা বোধা কেউ নেই। তো ট্রান্সলেশন করার জন্য প্রথম যে চ্যাপ্টারটি আমাদের এক্ষুনি আমাদের গিয়ে পড়াশোনা করতে হবে সেটি হচ্ছে হলো টেন্সের গোল্ডেন রুল। বাট টেন্সের গোল্ডেন রুলটা কিন্তু দেখো সব বইতেই রয়েছে, কিন্তু আমি মানে বিভিন্ন বইতে যেটা লেখা আছে সেটা তুমি না গিয়ে তুমি যেটা সিম্পলি করো, ডেসক্রিপশনে চলে যাও। ডেসক্রিপশনে, এটা কিন্তু আমি ভিডিওটির একটা প্রথম স্টেপ, এরপর আরও কটা স্টেপ আছে। ডেসক্রিপশনে গিয়ে দেখবে টেন্সের সম্পূর্ণ কমপ্লিট টিউটোরিয়াল একটা ভিডিও আমার দেওয়া রয়েছে। সেই ভিডিওটা কিন্তু অবশ্যই তুমি দেখো। দেখলে তোমার টেন্স সম্বন্ধে সম্যক ধারণা শুধু ক্লিয়ার হয়ে যাবে না, তুমি 10 জনকে বোঝাতে পারবে। একদিনে যদি সব কটা না দেখো না, প্রথম দিন 4টে দেখো, তারপর দিন 4টে দেখো, তারপর দিন 4টে দেখো, দেখে 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 প্র্যাকটিস করো, রুলসগুলো খাতার মধ্যে টুকে নাও। ইট উইল রিয়েলি হেল্প ইউ টু ইমপ্রুভ ইউর ইংলিশ কমিউনিকেশন। তো আমাদের প্রথম চ্যাপ্টার আমাদের টেন্সকে ইমপ্রুভ করতে হবে ইংলিশ বলার জন্য বা জানার জন্য।
এবারে আসছি বন্ধুরা আমাদের ট্রান্সলেশনসের জন্য আমাদের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কী আছে যেটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে আমাদের ট্রান্সলেশনের জন্য দরকার আমাদের বেসিক ভোকাবুলারি। ভোকাবুলারি মানে শব্দ ভাণ্ডার। এবার দেখো শব্দ ভাণ্ডার নিয়ে একটা লোকের একটা বেজয় মানে মিসপারসেপশন রয়েছে, যে মানে বাংলা মিডিয়ামে বিভিন্ন স্যারেরা সবসময় বলে থাকে যে দেখো আমার ক্ষেত্রে কি, আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্টদেরও পড়ি, আমার যদি ধরুন ইংলিশের 200 স্টুডেন্ট, তার মধ্যে 100 স্টুডেন্ট বাংলা মিডিয়ামের এবং 70-80-100 স্টুডেন্ট আমার ইংলিশ মিডিয়ামের, তাই দুটো মিডিয়ামকেই যদি আমি পড়াই তো সমান্তরালে তোমাদের কম্প্যারিজন করে বলি, দেখো বাংলা মিডিয়ামের স্যারদের একটা বেসিক প্রবলেম হচ্ছিল, তারা স্টুডেন্টের কন্ডিশন যাই হোক না কেন তারা স্টক ওয়ার্ডসটা বুঝে দেয় না। দেখো আজকে বিং আ টিচার আমার কাছে যে স্টক ওয়ার্ডস বা শব্দ ভাণ্ডারগুলো খুব ইজি বা আমার কাছে খুব বোধগম্য বা বুঝতে সুবিধা হচ্ছে, সে তুমি একদম বিগিনার্স লেভেলে রয়েছো, ইংলিশে বেসিক ব্যাপারটা তোমার নড়বড়ে বা গোড়াটা একটু দুর্বল, তোমার পক্ষে নিশ্চয়ই এই স্ট্যান্ডার্ডের স্টক ওয়ার্ড তোমার পক্ষে অ্যাডপ্ট করা বা বোঝা কিন্তু সম্ভব হবে না। আর তোমাকে যদি একটা টাইমস অফ ইন্ডিয়ার থেকে স্টক ওয়ার্ড তুলে দিই, ইংলিশ পত্রিকা থেকে তুলে দিই, তোমার কিন্তু মোটামুটি মানে চোখ একেবারে মানে মাথায় উঠে যাবে। তো প্রত্যেকটা মানুষের স্টক ওয়ার্ডসের একটা বেসিক স্ট্যান্ডার্ড রয়েছে, তোমাকে সেই স্ট্যান্ডার্ড থেকে তোমাকে ধাপে ধাপে তোমাকে উপরে উঠতে হবে। স্টক ওয়ার্ডস ইমপ্রুভমেন্ট করার বেসিক টেকনিক বলে দিই। দেখো আমি যখন আমার ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করি যে দেখো বাবু তুমি একদিনে কটা ওয়ার্ড তুমি মুখস্থ করতে পারবে, সবসময় তারা বলে স্যার একদিনে আমি 10টা, কেউ বলে 50টা, কেউ বলে 70টা, কেউ বলে 100টা, কেউ বলে 20টা ওয়ার্ড আমি মুখস্থ করতে পারবো। আই এম ভেরি গুড, তোমাদের এই প্যাশনটাই তো চাই, কিন্তু প্যাশনটা কিন্তু ভুল, তোমাকে একদিনে 50টা, 10টা, 100টা ওয়ার্ড মুখস্থ করতে হবে না। এর কারণটা হচ্ছে হলো, দেখো আজকে আমরা স্টক ওয়ার্ডটা আমরা লিখি বা মুখস্থ করি সেটা ভোলার জন্য নয়, রাইট? আমাদের সেটা কী করতে হবে, আমাদের সে স্টক ওয়ার্ডটা আমাদেরকে জানতে হবে, ইংলিশে অ্যাপ্লাই করে কী করে করতে হবে, এবং সেই জন্য একদম সাইন্টিফিক্যালি যদি বলা হয় স্টক ওয়ার্ড আমাদের মাথায় রাখতে পারবো আমরা যদি প্রত্যেক দিন মাত্র 2টি করে আমরা ওয়ার্ডসকে আমরা নোটপ্যাডে বা ডায়েরিতে লিখতে পারি। বা স্টক ওয়ার্ডস ইমপ্রুভ করার জন্য আমাদের কিনতে হবে একটা ছোট্ট একটা ডায়েরি, রাইট? একটা ডায়েরি তুমি একটা কিনে নাও। এই ডায়েরিটির প্রথম পেজে তুমি একদম ধরুন একটা এক্সাম্পল দেখাই, প্রথম পেজে তুমি একটা ওয়ার্ড লিখলে, একটা ওয়ার্ড তোমাকে ধরো বলি, ওয়ার্ডটা কী দেওয়া যায়, ওয়ার্ড আর সহজ দেখে একটা ওয়ার্ড দিয়ে তোমাকে, ওয়ার্ডটা হচ্ছে হলো ধরে নাও তোমাকে দিলাম যুদ্ধকালীন তৎপরতায় মানুষকে সরানো হচ্ছে। দেখবে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রায় সাইক্লোন আসে, দেখবে টিভিতে বলবে, টিভিতে দেখবে নিউজ চ্যানেলে বলে যে যুদ্ধকালীন তৎপরতায় উপকূলবর্তী এলাকার মানুষগুলোকে সরানো হচ্ছে, বলা হয় না এই টাইপের ওয়ার্ড। তো এই ওয়ার্ডটার ইংলিশ কি? এই ওয়ার্ডটার ইংলিশ হচ্ছে হলো ইভ্যাকুয়েট। ওকে, ইভ্যাকুয়েট মানে হচ্ছে হলো এই যুদ্ধকালীন তৎপর মানুষকে সরানো, ঠিক আছে? সরানো হচ্ছে, লিখলাম না, বুঝে দিলাম ইভ্যাকুয়েট। তো এই ওয়ার্ডটা তুমি লিখে এই ওয়ার্ডটা দিয়ে মানেটা লিখে রাখলে, রাইট? একখানা ওয়ার্ড এবং দুখানা ওয়ার্ড তুমি সেকেন্ড ওয়ার্ড একটা ওয়ার্ড তুমি করে রাখলে। ধরো তোমাকে আরেকটা ওয়ার্ড দেখালো যে সেনানিবাস, যেখানে সেনাবাহিনী লোকরা থাকে, সেনানিবাস ইংলিশ কি? সেনানিবাস ইংলিশ হচ্ছে হলো ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্ট হচ্ছে হলো সেনানিবাস, রাইট? তো এই দুটি ওয়ার্ড তুমি লিখলে, ওকে, লেখার পর দুটো ওয়ার্ডের বাংলা তুমি মানে তুমি লিখে রাখলে, এবং তোমার যেটা করতে হবে এই ওয়ার্ডটা দিয়ে তোমাকে মেক সেন্টেন্স বানাতে হবে। টেন্সের রুল দিয়ে কীভাবে শিখিয়েছিলাম, টেন্সের রুল দিয়ে তোমাকে মেক সেন্টেন্স তোমাকে বানাতে হবে। কী বানাতে হবে? তোরা বানালাম যে যুদ্ধকালীন তৎপরতায় মানুষজনকে সেনাবাহিনী লোকজন সরাচ্ছে, তো কী হবে? আর্মি ইজ ইভ্যাকুয়েটিং কোস্টাল এরিয়া পিপল ফর দ্য সাইক্লোনের জন্য আর্মি যুদ্ধকালীন তৎপরতায় মানুষজনকে সরাচ্ছে। এটা ট্রান্সলেশন হয়ে গেল। এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের রুলে। যদি হয়তো কন্টেনমেন্ট সেনানিবাসে কী বলতে পারি যে দ্য ক্যান্টনমেন্ট এরিয়া ইজ হাইলি প্রোটেক্টেড এরিয়া। ক্যান্টনমেন্ট এরিয়াটি হচ্ছে হাইলি একটা প্রোটেক্টেড এরিয়া। তো আজকে তুমি দুখানা ওয়ার্ড তুমি লিখলে, দুটো ওয়ার্ড দিয়ে মুখে মুখে দুটো তিনটে বা খাতায় লিখে ট্রান্সলেশনস করলে, আগামীকাল পরের দিনকে তুমি গিয়ে আরও 3 নম্বর 4 নম্বর তুমি দুটি ওয়ার্ড লিখলে, ওকে, তারপরের দিনকে আরও দুটো, এইভাবে যে দুটো দুটো করে প্রতিদিন ওয়ার্ড লিখবে এবং আগের ওয়ার্ডগুলো নিয়ে প্রত্যেক দিন তোমাকে একটা করে এরকমভাবে লিখে বা মুখে ট্রান্সলেশন করতে হবে। এতে করলে যেটা হবে, তোমার টেন্সের আগের যে চ্যাপ্টারটা টেন্স বলেছিলাম, টেন্সের চ্যাপ্টারটা তোমার ক্লিয়ার হচ্ছে এবং তোমার এই ভোকাবুলারিটাও ইমপ্রুভ হচ্ছে, রাইট? দেখো ভোকাবুলারির বেসিক পারপাস তুমি মুখস্থ করার চক্করে যেও না, প্রতিদিন প্র্যাকটিস করো। এক্সাম্পল ধরো তো তোমার বাড়িতে তোমার বাড়ির অ্যাড্রেস, তুমি বাড়ির অ্যাড্রেসকে মুখস্থ করেছো না, তো বাড়ির অ্যাড্রেস প্রতিদিন যেতেই তো অটোমেটিকলি ব্রেনটা দেবে সেদিকে যেতে চলে যাচ্ছে। তো ভোকাবুলারি এবং ইংলিশটা হচ্ছে বাড়ির অ্যাড্রেসের মতন,
ওকে, তোমাকে প্রতিদিন মুখস্থ করে ঝামেলায় যাবে না, প্রতিদিন প্র্যাকটিসের মধ্যে থাকো, তাহলে অটোমেটিক তোমার কিন্তু ইমপ্রুভ হয়ে যাবেই যাবে। এটা ছিল বন্ধুরা আমাদের সেকেন্ড চ্যাপ্টার্স ভোকাবুলারি, বা ভোকাবুলারি কীভাবে আমরা ইমপ্রুভ করব। এবার ভোকাবুলারি আমরা কোথা থেকে পাবো বন্ধুরা? ভোকাবুলারি আমরা ইন জেনারেল চেষ্টা করো যে একদম ইউটিউবটা খোলো, কোনো একটা ইংলিশ নিউজ চ্যানেলে চলে যাও, মানে একদম দেশি ইংলিশ নিউজ চ্যানেল। বাংলাদেশে যে ইংলিশ নিউজ চ্যানেল রয়েছে বা ভারতে যে ইংলিশ নিউজ চ্যানেল রয়েছে, প্রথমে বিবিসি বা সিএনএনে যাওয়ার দরকার নেই, মানে একদম আমেরিকা ব্রিটিশ দরকার নেই। তোমার এলাকার যে তোমার দেশের যে ইংলিশ চ্যানেল, সেই ইংলিশ চ্যানেলের নিচে দেখবে স্ক্রলিংয়ে লেখা যাচ্ছে, ঠিক আছে? সেখান থেকে দুখানা ওয়ার্ড পিক আপ করে নাও, এবং তোমার নিশ্চয়ই তোমার কাছে ফোন রয়েছে, ফোনের মধ্যে তুমি সিম্পলি একখানা একটা ওই একটা ডিকশনারি ডাউনলোড করে নাও, সেখান থেকে মানেটা বের করে দেখে নিয়ে খাতার মধ্যে ঢুকে নাও। প্রত্যেকদিন দুটো করে কিন্তু তোমাকে ওয়ার্ডস এভাবে বাড়াতে হবে সেন্টেন্স ট্রান্সলেশন করার টেকনিক হিসেবে। এবার চলে আসছি বন্ধুরা আমাদের থার্ড উপায়টা কি বন্ধু? থার্ড হচ্ছে হলো আমাদের থার্ড সিস্টেম হচ্ছে হলো নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ। নেগেটিভ মানে হচ্ছিল না বোধক, ইন্টারোগেটিভ মানে হচ্ছিল প্রশ্নবোধক। না বোধক এবং প্রশ্নবোধক বাক্য কিভাবে করতে হবে সেটা জানতে লাগবে। দেখো, আমরা যখন ইংলিশের কথা বলি, ট্রান্সলেশন করার সময় শুধু কিন্তু আমরা আমি যাচ্ছি, আমি খেলছি আমরা বলি না, আমরা কিন্তু নাও ব্যবহার করি। কি বলি? যে আমি আজকে স্কুলে যাব না। আমরা বলি যে তুমি আজকে এখানে আসবে না। আমরা বলি, প্রশ্ন করি, এই তুই কি আজকে আসবি? এই তোরা কি ওখানে গেছিলিস? এই সে কি কাজটি করেছিল? এইভাবে কিন্তু আমরা বিভিন্ন নাবোধক প্রশ্নবোধক আমরা বাক্য করি। তো নাবোধক এবং প্রশ্নবোধকের মানে বেজায় কনফিউশন, কোথায় আমরা অ্যাম টু, কোথায় ইজ টু, কোথায় অ্যাম নট, ইজ নট, আর নট বসাবো বুঝতে পারি না, কোথায় আমরা ডু নট, ডাজ নট, ডিড নট বুঝতে পারি না। বন্ধুরা বিশ্বাস করো, সারা পৃথিবীতেই নেগেটিভ সেন্টেন্স করার জন্য মাত্র কটা রুল আছে জানো? দুটি মাত্র, অনলি 2 রুলস আর দেয়, দুটো রুল, এবং দুটো রুল একদম জলের মতন সহজ, মানে একদম জলের মতন। এটা 5-এর বাচ্চাকে বুঝিয়ে দিলে সে বুঝে যাবে। কিন্তু সমস্যাটা কি হয়, এই চ্যাপ্টার দুটোকে এত কঠিন করে বোঝানো হয়, মানে যেখানেই তোমরা পড়াশোনা করো, মানে লোকে বোঝার থেকে ব্যাপারটা বোঝা, মানে মাথায় বোঝা নিয়ে নেয়, ঠিক আছে? তো কি করবো, এই নেগেটিভ সেন্টেন্সের রুলের আমি লিঙ্কটি কীভাবে কিউজ করতে হবে প্র্যাকটিক্যালি হাতে কলমে আমি করে বোর্ডে করে দেখি, এটা চ্যাপ্টার আছে, সেটা আমি লিঙ্কে আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দিয়েছি। এই ভিডিওটা দেখার পরে টেন্সের রুলটা দেখবে, তারপরে অবশ্যই নেগেটিভের রুলটা তুমি কিন্তু দেখবেই, মানে দেখলে ওই দুটো রুল 10 মিনিটের 5-10 মিনিটের ভিডিও দেখলেই সারা জীবনের জন্য যে কোনো নেগেটিভ সেন্টেন্স করার মতন ক্ষমতা তোমার কিন্তু চলে আসবে। নেক্সট আসছি প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ। প্রশ্নবোধক কি করে আমরা করব? প্রশ্নবোধকটা সেম বন্ধুরা, দুটি করে কিন্তু আমাদের রুল রয়েছে। কি করে প্রশ্নবোধক রুল করতে হয়? যদি বলি তুই কি আসবি, আমি কি আজকে মা যাব, মা তুমি কি আজকে বিরিয়ানি রান্না করবে, বাবা কি অফিসে গিয়েছে, বোন কি হোমওয়ার্ক করেছে, এই টাইপের যে প্রশ্ন আমরা করি, আমরা সেই প্রশ্নগুলো আমরা কীভাবে করব? কোথায় আমরা প্রথমে অ্যাম, ইজ, আর, কোথায় হ্যাভ আমরা বাক্যের প্রথমে নিয়ে যাব, কেন নিয়ে যাব, এর একটা কারণ আছে। এবং বিলিভ মি, প্রশ্নবোধক রুল ইংলিশে করার জন্য সারা পৃথিবীতে মাত্র দুটি মাত্র রুল রয়েছে, অনলি 2 রুলস। এই দুটো রুলও একদম সহজ, মানে জলের মতন সহজ, মানে ওটারও আমি লিঙ্ক দিয়ে দিয়েছি প্রশ্নবোধক ইন্টারোগেটিভ বলে, একদম এই ভিডিওটা দেখার পর সেটি দেখবে। আমরা প্র্যাকটিক্যালি যদি উদাহরণ করি, যদি আমরা বলি যে সে নেগেটিভে সে খেলছে না, তা কী হবে? হি ইজ নট প্লেইং, সে খেলছে না। যদি বলে সে কি খেলছে, ইজ হি প্লেইং কোশ্চেন মার্ক। তুমি যদি বলি তুমি ভাত খাও না, তা কি হবে? ইউ ডু নট ইট রাইস। ইউ ডু নট কেন? এখানে ইউ এর পরে প্রেজেন্ট টেন্সে ডু, ডাজ, ডিড বসে। এর ব্যাখ্যা পুরো রুল আমি ডেসক্রিপশনে আছে, ওটা অবশ্যই দেখো। যদি প্রশ্নবোধক করতে হয়, তুমি কি ভাত খাও, তাহলে কি হবে? ডু ইউ ইট রাইস। কেন হলো, কেন আমি ইজের পরে নট যুক্ত করলাম, কেন আমি ইস্ট আগে নিয়ে আসলাম, কেন আমি ডু নট যুক্ত করলাম, কেন ডুটা আমি এখানে প্রশ্ন আগে নিয়ে আসলাম? এর তো একটা কারণ আছে। মুখে মুখে তোমার যতই তোমাকে বলি, তুমি কিন্তু কিছুক্ষণ শুনবে, কিছুক্ষণ পরে আমরা ভুলে যাবে, ইউ মাইট ফরগেট। সো ইফ ইউ হ্যাভ দ্য প্রপার রুল, তোমার কাছে যদি প্রপার যে রুলস থাকে, তোমার কিন্তু ভোলার কোনো চান্সই নেই। তা কিন্তু একদম এই তৃতীয় চ্যাপ্টারটি ভেরি ইম্পর্টেন্ট, নেগেটিভ ইন্টারোগেটিভ, এটা তোমাকে কিন্তু জানতেই হবেই বন্ধুরা। তো এবার আমরা চলে আসবো চতুর্থ চ্যাপ্টারে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা না জানলে কিন্তু আমাদের ট্রান্সলেশন করার ক্ষমতা প্রপার ওয়েতে আমাদের জাগবে না। সেটি হচ্ছে হলো স্টুডেন্টস, সেটা হচ্ছে হলো WH। WH মানে কি?
হু কে, হোয়াট কি, হোয়েন কখন, হোয়ার কোথায়, হুইচ মানে কোন বস্তুটি, হাউ কিভাবে। এই প্রশ্নগুলো দিয়ে এইগুলো ওয়ার্ডগুলো দিয়ে প্রশ্ন করা, এটাও ইন্টারোগেটিভ প্রশ্নবোধক এক্সটেন্ডেড রুল, রাইট। তো তুমি কখন আসবে, কোথায় সে গিয়েছিল, কোন বইটি কোন সিনেমাটি সে দেখছে, কিভাবে তারা দিল্লি পৌঁছেছিল, কে তোমাকে সাহায্য করেছিল, কে গীতাঞ্জলি লিখেছিল, কি মাছ তুমি খাও, এই টাইপের আমরা প্রচুর প্রশ্ন করি না। তো এই WH দিয়ে প্রশ্ন আমরা কী করে করবো, একটা উদাহরণ আমি দিয়ে বলি। যদি বলি যে কখন সে আসবে, সে আসবে কোন টেন্স, সে আসবে কোন টেন্স, নর্মাল করে অ্যাসার্টিভ, নর্মাল প্রশ্নটা হচ্ছিল কখন সে আসবে, তা আগে বলি নর্মাল অ্যাসার্টিভ কখন আসবে, সে আসবে, তো কী হবে, ইউ উইল কাম, সে আসবে, এটা ফিউচার টেন্স, ইউ উইল কাম, এটাকে আমি প্রশ্নবোধক করবো। সে কি আসবে, উইল, তুমি কি আসবে, উইল ইউ কাম, সরি তুমি কখন আসবে, তাহলে কি ওয়েনটা সবার আগে চলে আসবে, ওয়েন উইল ইউ কাম, রাইট। তো এইভাবে কিন্তু আমরা খুব অনায়াসে খুব মজা স্টেপ বাই স্টেপ করতে পারি, এবং এটার জন্য একটা অ্যামেজিং রুল চ্যাপ্টার্স আমি কিন্তু অলরেডি, সেটাও WH দিয়ে কী করে করতে হয় সেটাও আমি কিন্তু মানে দিয়ে দিয়েছি ডেসক্রিপশনের মধ্যে। আরেকটি চলো বলি, কোন মাছটি তুমি পছন্দ করো, ওকে, কোন মাছটি তুমি পছন্দ করো, এটা কী হবে ইংলিশটা। তো আমি তুমি মাছ নর্মাল করে অ্যাসার্টিভ করলে তুমি মাছ পছন্দ করো, কী হবে, ইউ লাইক ফিশ, ওকে। কোন মাছটি, এবার দেখো এখানে হেল্পিং ভার্ব নেই, হেল্পিং ভার্ব না থাকলে কি করতে হবে, বাড়ি থেকে ডু ডাজ ডিড আনতে লাগে, তো এখানে প্রেজেন্টে কি আসবে, ডু, তো কি হবে, কোন মাছটি, কোন ইংলিশ, উইচ ফিশ ডু ইউ লাইক। এবার কেন হুইচ ফিশ তারপরে ডু বসলো, লাইক বসলো, ইউ বসালাম, এটাও কিন্তু পুরোটি কমপ্লিট ব্যাখ্যা একদম বোর্ডের মধ্যে লিখে আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি WH ইন্টারোগেটিভ রুলসে, সেটারও ডেসক্রিপশন লিঙ্কে রয়েছে। এই 4টে চ্যাপ্টার্স তুমি যদি একটু ঠিকঠাক একটা মাস ঘুরিয়ে ফিরিয়ে প্র্যাকটিস করো, একটা মাস, দেখো এবার দেখো কোনো কিছু ওভারনাইট হয় না, 4টে চ্যাপ্টার 4 দিনে তুমি বুঝতে পারবে না, তো ভেঙে ভেঙে করো, টেন্সটা 3 থেকে 4 দিন নিয়ে করো, কিন্তু রোজ দেখতে হবে তোমাকে টেন্সটা, এমন না যে 3-4 দিন দেখার পরে আমি অন্য চ্যাপ্টারে চলে গেলাম বলে আগেরটা দেখলাম না, তোমাকে এভরিডে ইউ হ্যাভ টু ওয়াচ ইট। তুমি যদি রোজ যদি দেখো, তুমি মিরাকুলাস রেজাল্ট দেখবে, তুমি দেখবে কত অনায়াসে তোমার ইংলিশ আস্তে 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 গ্রো হয়ে যাচ্ছে, সুন্দর ইংলিশ তুমি লিখতে পারছো, যে কোনো সেন্টেন্সকে তুমি ট্রান্সলেট করতে পারছো, এটা বেসিক লেভেলের যে কোনো লাইনকে তুমি কিন্তু অনায়াসে ট্রান্সলেট করে দেবে। এরপর কিছু অ্যাডভান্স অ্যাপ্লিকেশন থাকে, সেগুলো আমরা পরবর্তী অন্যান্য ক্লাসে শিখবো। এটা বেসিক স্টুডেন্ট যারা ট্রান্সলেশন করতেই পারো না, তাদের জন্য কিন্তু চ্যাপ্টারটি বানালাম। হোপসো ব্যাপারটা বুঝতে পেরেছো, যেটা বোঝাতে চেয়েছি তোমরা ধরতে পেরেছো। তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে প্লিজ কমেন্ট করে জানাও, আমি কিন্তু সাধ্য সামর্থ্য মতো চেষ্টা করি তোমাদের রিপ্লাই করার জন্য, তোমাদের পাশে থাকার জন্য। চলো দেখা হয় পরে ইন্টারেস্টিং টপিক, তত কিছু গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।